শিগগিরই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সফর সংক্ষিপ্ত করে দুপুরে থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন স্পিকার। এমপি গাজী নজরুল কাণ্ডে বড় ধাক্কা জামায়াতে, জোটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলছে শরিক দল এনসিপি। ব্যক্তির দায় নেবে না জামায়াত। বাংলাদেশ সহ ৬০ দেশের পণ্যে অতিরিক্ত ১০ থেকে ১২.৫% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যবস্থা না নেওয়ায় অভিযোগ, কার্যকর আজ থেকেই। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের তীব্র সংকট। নারায়ণগঞ্জে ব্যাহত কারখানার উৎপাদন, বিকল্পভাবে সচল রাখতে বাড়ছে ব্যয়। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনার মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বেলা 12:30টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে নামবেন স্পিকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন। রাষ্ট্রপতির পদত্যাগের সময় স্পিকারকে দেশে বা সশরীরে উপস্থিত থাকতে হবে। সংবিধানে এমন কোনো বাধ্যবাধকতা না থাকলেও রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে স্পিকারকে দায়িত্ব নিতে হয়। একের পর এক বিতর্কিত ঘটনায় জন আস্থা ধরে রাখার চ্যালেঞ্জে পড়েছে জামায়াত ইসলামী। তার উপর নৈতিক স্থলনের দায়ে অভিযুক্ত দলীয় এক সংসদ সদস্যের ঘটনায় রাজনৈতিকভাবে বড় ধরনের ধাক্কা খেল দলটি। তাকে বহিষ্কারের পর জামায়াত নেতারা বলছেন, ব্যক্তি যেই হোক, দলের আদর্শ ও শৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় নয়। জামায়াতের এমন কর্মকাণ্ডে বিব্রত মিত্রদল এনসিপি। দলটির নেতারা বলছেন, এ ঘটনা জোটের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে। কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করে। আমির হামজার বক্তব্যে স্পষ্ট, তাদের দলের কামেল নেতাদের বসবাস সাতক্ষীরা অঞ্চলে। আর আমার কুষ্টিয়া থাকবে 64 নম্বরে, কারণ গাঁজা আর আড্ডা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে পাওয়া গেল ভিন্ন চিত্র। এই ভিডিও থেকে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নৈতিক স্থলন প্রমাণিত হয়। এতে দল থেকে বহিষ্কারের পর আলোচনা শুরু হয়েছে তার সংসদ সদস্য পদ থাকবে কিনা। এই একসাথে ধরছি, ঠিক আছে, অবৈধ কাজ করে। এই দাঁড়াও, কই যাও, দাঁড়াও। এই পুরো ঘটনায় বিব্রত জামায়াতের শরিক দল এনসিপি। চাকরি দেওয়ার লোভ দেখিয়ে অ্যাবিউজ করার মতো ঘটনা ঘটেছে, তাহলে তো এটা খুবই দুঃখজনক। এবং এই ধরনের ঘটনার ক্ষেত্রে অবশ্যই জামাত ইসলামী খুব প্রম্পট রেসপন্স করে তাকে বহিষ্কার করেছে। এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য, কারণ পলিটিক্যাল পার্টিতে সাধারণত আমরা দেখি না এত দ্রুত ব্যবস্থা নেওয়া। এনসিপির ক্ষেত্রেও আমরা এটা বিশ্বাস করি যে আমরা নারীদের নিরাপত্তা এবং নারীদের সম্মানের জায়গাটাকে অনেক বেশি উপরে রাখি। তবে জামায়াত নেতারা দিচ্ছেন ভিন্ন ব্যাখ্যা। বলছেন, আদর্শ ও শৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় না দেয়াই দলের সিদ্ধান্ত প্রশংসিত হচ্ছে। আমরা তদন্ত করেছি 2 সদস্য বিশিষ্ট। তদন্তে প্রমাণিত হয়েছে যে নৈতিক স্খলন হয়েছে। সাথে সাথে দল একজন এমপিকেও ফায়ার করতে লেট করে নাই। আমরা যদি নৈতিক দল, নৈতিক আদর্শকে নিয়ে আমরা কাজ করি, এই জন্য আমাদের জন্য এটা আরও বেশি বিবেচ্য বিষয়। এটাকে আমরা সেই অর্থে ছাপ মনে করি না, আমরা মনে করি যা রাজনৈতিক বাস্তবতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যক্তির দায় দল না নিলেও জন আস্থা ধরে রাখার বড় চ্যালেঞ্জে পড়েছে জামায়াত। যেহেতু তারা একটা আদর্শবাদী দল হিসেবে নিজেদেরকে পোর্ট্রে করার চেষ্টা করে, যেমন জামায়াতে ইসলামী, তারা ইসলামী শব্দটা ব্যবহারও করে, তো সেই হিসাবে এই ধরনের নৈতিক স্খলন বা এই ধরনের ক্যারেক্টার যে ফলসগুলো, সেগুলো অবশ্যই জামাতকে একটা আদর্শবাদী দল হিসাবে কোশ্চেন করবে। তবে এটা ঠিক যে কোনো ব্যক্তির দায় পুরোপুরিভাবে কোনো রাজনৈতিক দলের উপর পড়ে না। তো এটা কিছুটা হলো তার মানে ইমেজ ড্যামেজ হতে পারে, সেটা কন্ট্রোল করার জন্য তারা যে সাংগঠনিক যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, আমার কাছে মনে হয় এটা ইতিবাচক। এই ধরনের বিতর্ক তো আসলে রাজনীতিতে থাকবে, আছেই, চলতেছেই। তবে জামাতের জন্য এটা অবশ্যই একটা বড় ধরনের চ্যালেঞ্জ। তবে জামায়াতের নেতাকর্মীদের বিশ্বাস, দ্রুত এই সংকট কাটিয়ে উঠবে দল। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়ার অজুহাতে ভারত, বাংলাদেশ সহ 60টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নতুন এই নীতি অনুযায়ী ক্যাটাগরি ভেদে এসব দেশ থেকে পণ্য আমদানিতে 10 থেকে 12.5% বেশি শুল্ক গুনতে হবে। শুক্রবার পুরনো অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হওয়ার পরপরই কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত।
আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাজারে নিজেদের প্রভাব বজায় রাখতে আবারও শুল্কের অস্ত্র ব্যবহার করলেন ডোনাল্ড ট্রাম্প। 150 দিনের অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হতেই আবারও অন্তত 7টি দেশের উপর ট্রাম্প প্রশাসনের শুল্কের খড়গ। নতুন নিয়ম অনুযায়ী বিশ্ববাজার থেকে মার্কিন আমদানির প্রায় 99.4% পণ্যই এই শুল্কের আওতায় আসছে। যেসব দেশ বাধ্যতামূলক শ্রম বিরোধী আইন জোরদার করেছে তাদের পণ্যে 10% শুল্ক বসবে। এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা ও ইন্দোনেশিয়া। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, চীন ও তাইওয়ানের মতো দেশ ও অঞ্চলের ক্ষেত্রে এই হার 12.5% পর্যন্ত পৌঁছাবে। তবে নতুন শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য, গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও কপারের মতো কয়েকটি পণ্য। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে তৈরি পোশাক খাতে। অতিরিক্ত শুল্কের ফলে মার্কিন আমদানিকারকদের ব্যয় বাড়বে। সেই চাপ শেষ পর্যন্ত পড়তে পারে বাংলাদেশের রপ্তানিকারকদের উপর। ভারতের ক্ষেত্রেও বাড়বে রপ্তানি ব্যয়। দেশটির ঔষধ, প্রকৌশল পণ্য, রাসায়নিক, বস্ত্র ও শিল্পপণ্য যুক্তরাষ্ট্রের বড়বাজারে প্রতিযোগিতার মুখে পড়বে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্য সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে নয়াদিল্লি। মার্কিন প্রশাসনের দাবি, এই শুল্কের উদ্দেশ্য শুধু বাণিজ্য নয়, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় জোরপূর্বক শ্রম বন্ধ করা। তবে অর্থনীতিবিদরা বলছেন, বাস্তবে এই সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করবে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। এলএনজি টার্মিনালে ত্রুটিতে রাজধানীতে কয়েকদিন ধরে বাসাবাড়ি সহ সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। বাড়ছে যানবাহনের দীর্ঘ লাইন। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কোথাও গ্যাস নেই, কোথাও আবার চাপ এতটাই কম যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। এতে বেশি বিপাকে পড়েছেন ভাড়ায় চালিত অটোরিকশা ও উবার চালকরা। ফিলিং স্টেশন ছাড়াও বাসাবাড়িতেও গ্যাসের তীব্র সংকটে রাজধানীবাসী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। এ কারণেই রাজধানী সহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে এসেছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোর চিত্র কি দেখছেন আজকের ছুটির দিনে, এবং এলএনজি টার্মিনালে ত্রুটি সারাতে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আমাদের দেশের যে গ্যাসের ব্যবস্থা সেটি একটি আমদানি নির্ভর অবস্থার মধ্যে নির্ভরশীল হয়ে গেছে গত প্রায় 10 থেকে 15 বছর যাবৎ। সুতরাং যখনই সেই আমদানি নির্ভরতার জায়গায় আন্তর্জাতিক অঙ্গনে কিংবা দেশের এলএনজি টার্মিনালে সংকট দেখা দেয়, তখনই কিন্তু গ্যাসের এই সংকটটি তীব্র হয়। এবং এখন পর্যন্ত সেই এলএনজি টার্মিনাল মেরামত করার জন্য ঠিক কতদিন সময় লাগবে সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো বলা হয়নি, যার ফলে এটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না যে ঠিক কবে নাগাদ এই সংকট সমাধান হবে। তবে আগের অভিজ্ঞতা থেকে বলা যায় যে এটি যদি অনেক সময় এলএনজি টার্মিনালটি সিঙ্গাপুরে নিতে হয় মেরামতের জন্য, যদি এটি সিঙ্গাপুরে নিতে হয় এবারও, তাহলে কিন্তু অন্তত 15-20 দিন কিংবা 1 মাসও সময় লাগতে পারে। তবে কারিগরি টিম যদি এখানে এসে এই সংকটটি সমাধান করতে পারে, তাহলে এই সংকট কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তবে সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো এই বিষয়ে কিছু বলা হয়নি, আমরা সেজন্য অপেক্ষা করছি। তবে শুক্রবারের যে চিত্র আজকে আমরা বৃষ্টির মধ্যে দেখলাম, যে বৃষ্টির মধ্যেই কিন্তু যে চালকরা, উবার চালক এবং সিএনজি চালকরা লম্বা লাইন ধরে এখানে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছে। সিএনজি পাম্পগুলোতে অনেক পাম্প বন্ধও আছে। আমরা একজন চালকের সাথে একটু কথা বলতে চাই। আপনি তো এখানে দেখলাম গ্যাস নেওয়ার জন্য এসেছেন সিএনজি প্রাইভেট কারে, কি অবস্থা একটু যদি বলেন। ভাই, আমরা 7:30টার সময় লাইনে দাঁড়াইছি। 7:30টার সময় দাঁড়াইয়া এখন মাত্র যে গ্যাসের লাইনের কাছে আসছি। তো এখন 7:30 থেকে এখন প্রায় 10টার বেশি বাজে। 10টার বেশি বাজে। তো এখন আপনার ওই যে গ্যাসটাও যদি পরিপূর্ণ পাইতাম তাহলে কোনো দুঃখ ছিল না। এখন তো গ্যাস মনে করেন আমাদের প্রাইভেট কারে এমনি ধরেন 600-700 টাকার গ্যাস ঢুকে নর্মালি, কিন্তু এখন 200 থেকে 250 টাকার গ্যাস ঢুকবো। তো আমরা ওভারে গাড়ি চালাই, আমরা তো মনে করেন 2টা বা 3টা টিপ মারবো, মারার পরে মরার গ্যাস আবার শেষ। আরেকজন চালকের সাথে একটু কথা বলতে চাই। আপনি তো সিএনজি চালান, কি অবস্থা? ভাই, খুব কষ্টে আছি। এই গ্যাস লইবার গেলে গ্যাস নাই, লাইন গ্যাস নাই, সিরিয়াল থাকলে সার জানে ফোন্দাফন্দি করায়, এই ফোন্দাফন্দি এতে আর মনে কি কম আর খাওয়ার কিছু নাই। কিন্তু সরকারে যদি মনে করেন আমাদের গ্যাস 24 ঘন্টা দেয়, যদি 50 টাকা ঢুকে তে মনে করেন আমরা গাড়ি চালার পাম, কিন্তু সার জানি কিন্তু রাস্তা আমাদের গন্ডগোল করবে না। তাহলে আমরা রালিং এ থাকবো, রালিং এ তো সার জানি কিন্তু সমস্যা করে না। যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রাবন্তী, আপনি শুনছিলেন যে গ্যাসের যে সংকট সেটির সাথে কিন্তু রাস্তায় পুলিশের
যে ঝামেলা কিংবা সিএনজি পাম্প মালিকরা সঠিক সময়ে ঠিকভাবে দিচ্ছে না, এরকম কিন্তু অভিযোগ আছে। আমাদের কাছে কয়েকজন চালক এমনও অভিযোগ করেছেন যে কোনো পাম্পে টাকা দিলে দ্রুত গ্যাস দিচ্ছে, এরকমও কিন্তু অভিযোগ করেছেন। আমাদের দেশে এই চিত্রটা কিন্তু স্বাভাবিক, মানে সংকট তৈরি হলেই সেইটার সুযোগও অনেক অসাধু মানুষজন নিয়ে থাকে, সেটিও কিন্তু সরকারকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং একই সাথে যত দ্রুত সম্ভব এই এলএনজি টার্মিনাল। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। গ্যাস সংকট নিয়ে আরো খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত। গ্যাস সংকটে নারায়ণগঞ্জে কি প্রভাব পড়েছে জানাবেন আমাদের বিস্তারিত। ফতুল্লা বটতলা রেললাইন এলাকায় এবং এই অঞ্চল সহ পুরো নারায়ণগঞ্জ জুড়ে গ্যাসের সংকটের কারণে বিশেষত ডাইং কারখানা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। অর্থাৎ গত দুদিন যাবত তারা কিন্তু ঠিকভাবে কাজই করতে পারেনি এবং তারা যেটা জানিয়েছে, কারখানা মালিকরা যেটা আমাদেরকে জানিয়েছেন যে গ্যাস সংকটের কারণে বিশেষত ডাইং কারখানার যে সকল মেশিনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সঠিকভাবে চলতে পারছে না। আমি গতকালকে ফতুল্লা ডাইং অ্যান্ড অ্যাপারেলসের সাথে কথা বলেছিলাম, সেখানকার কারখানার যে পরিদর্শকরা ছিল তারা যেটা জানিয়েছে আমাদেরকে যে গ্যাসের পাইপের অন্তত 25 থেকে 30 PSI যেই গ্যাস পাওয়ার কথা ছিল সেখানে তারা পাচ্ছেন মাত্র 2 থেকে 3 PSI এবং যে কারণে পুরো ডাইংয়ের কার্যক্রম প্রায় এক প্রকার বন্ধ রয়েছে। তবে তাদের আশঙ্কার যে বিষয়টি, তিতাস তাদেরকে অবগত করতে পারেনি কবে নাগাদ এই সমস্যার আশু সমাধান হবে, যেই কারণে দীর্ঘক্ষণ যাবত তাদের আসলে কারখানা উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে এবং যে এর ফলে উৎপাদন প্রক্রিয়া একেবারেই আসলে থমকে গেছে। গতকাল রাতে বিকেএমএর সভাপতি মোহাম্মদ হাতিমের সাথে আমরা কথা বলেছিলাম এবং তখন তিনি জানিয়েছেন যে কক্সবাজারে যে লাইন এলএমজি সরবরাহ লাইন যে রয়েছে সেই লাইনের ত্রুটির কারণে আসলে এই সংকটটি তৈরি হয়েছে এবং কবে নাগাদ আসলে এই সংকট কেটে যাবে সেই বিষয়ে কিন্তু তারা আসলে স্পষ্ট কোনো কিছু বলতে পারেনি। তবে তারা চাইছেন যে দ্রুত ভিত্তিতে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে এখানকার যে তাদের বায়াররা যে শিপমেন্ট রয়েছে সেই শিপমেন্টে আসলে তারা মিস করবেন এবং সেই ক্ষেত্রে আসলে কারখানা কিন্তু ব্যাপক লোকসান হবে। তারা বিশেষ করে বলছেন যে শিপমেন্ট করতে না পারলে সেটা যদি এয়ারে চলে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের লোকসানের পরিমাণ অনেক বাড়বে। আমি এখানকার শুধুমাত্র গার্মেন্টস সেক্টরই না, পাশাপাশি যে কিছু সিএনজি স্টেশনগুলো রয়েছে সেই সিএনজি স্টেশনগুলোতে গত দুদিন যাবত ছিল দীর্ঘ লাইন। একজন গাড়ি চালকরা আমাদেরকে জানিয়েছেন 2 থেকে 3 ঘন্টা যাবত অপেক্ষা করে তাদের আসলে 100 থেকে 120 টাকার গ্যাস তারা আসলে নিতে পেরেছেন, যেটা আসলে তাদের জন্য পর্যাপ্ত না। কোনো সিএনজি চালক জানিয়েছেন নারায়ণগঞ্জের চাষারা থেকে ঢাকার এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার পর্যাপ্ত গ্যাসও কিন্তু আসলে তারা পাচ্ছেন না। ফলে যেই কারণে আসলে তাদের আসলে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে এবং যাত্রীরাও ব্যাপক ভোগান্তির শিকার হয়েছে। সব মিলে নারায়ণগঞ্জ সহ এখানকার যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো রয়েছে এবং যে যানবাহনগুলো রয়েছে সেখানে কিন্তু গ্যাস সংকটের কারণে ব্যাপক চাপ পড়েছে। এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে গ্যাস সংকটের সবশেষ তথ্য। শ্রাবন্তী। সাবিত, আপনাকে ধন্যবাদ। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলা ডেল্টা কনফারেন্সে কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। We had our manifesto in the elections and we are committed that we will go by the commitments we have made to the people and during the election. Our Prime Minister, Mr. Tariq Rahman's vision for bringing changes in the economy as well as in the political system in the country. We are going for big changes. We have, as it was said by Dr. Musa Khan, that we have massive unemployment crisis. We don't have investment, we lack investment, and the banking system has quit collapse. So the challenges are manifold. But the government is trying seriously to bring it into order. The policy of injecting capital in the rural areas through family card, farmers card, allows us to the imams and the purohits and to the fathers of the churches. Canal digging program and other programs have already creating some sort of impact in the economy. কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে 8 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে কঠোর অবস্থান নিয়ে রুখে দিয়েছে বিজিবি। শুক্রবার ভোর 5টার দিকে সীমান্ত পিলার 152/1S সংলগ্ন এলাকা দিয়ে তাদের নদী সাঁতরে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবির টহল দল ঘটনাটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে দ্রুত সীমান্তে অবস্থান নেয়।
কঠোর অবস্থানের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতে ফিরে যেতে বাধ্য হন। এতে বিএসএফ এর পুশিনের প্রচেষ্টা ব্যর্থ হয়। বিজিবি জানিয়েছে, অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে তারা সব সময় সতর্ক ও প্রস্তুত আছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।